This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে পুশব্যাক অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে তুমুল বিশৃঙ্খলা। হোল্ডিং সেন্টারের সামনে একদল লোকের হুজ্জুতি, খবর করতে গিয়ে টিভি9 বাংলার প্রতিনিধির গায়ে হাত, ক্যামেরা ভাঙার চেষ্টা। ছবি দেখুন। আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না, আপনি কি বলছেন? আপনাদের লোক না তো, ওটা বলছেন না। কি বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের ভোট কি বলছেন? টাকা দিচ্ছেন কেন? এই রাজ্য 400 তোমরা রাজ্য কেন? এই রাজ্য 400 তোমরা রাজ্য 400 তোমরা রাজ্য কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না, আপনি কি বলছেন? আপনাদের লোক না তো, ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ? গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা আপনাদের বক্তব্য কি স্থানীয় লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক, এগুলো গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন, গায়ে হাত দিচ্ছেন না। কি আপনাদের অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি? আমরা মোটরসাইকেলে দাঁড়িয়ে আছি, আমার ফটোটা তুলছে কেন? আমরা তো যাচ্ছি হাকিমপুরের দিকে, আমার তো কোনো সমস্যা নেই, আপনারা যা পারেন করেন। আমি যাচ্ছি, আমার ফটোটা তুলছে কেন? সংবাদ মাধ্যমকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কি করতে এসেছেন, তোমরা কি করতে এসছো? যারা হুজ্জুতি করছিল তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, আপনারা ওখানে কি করতে গেছিলেন? একটা হোল্ডিং সেন্টার, সেখান থেকে নিয়ম মেনে পুশব্যাক হচ্ছে, সংবাদ মাধ্যম সেখানে যাচ্ছে খবর করতে। আপনারা কারা? আপনারা কি স্বার্থে আমাদের ক্যামেরা ভাঙতে এসেছিলেন? কি স্বার্থ? নেপথ্যে কোনো স্বার্থ রয়েছে আপনাদের? আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সুজয় পাল এবং অমিত, আমাদের দুই সহকর্মী, যখন ওখান থেকে গ্রাউন্ড রিপোর্ট করছিল তখন সেখানে কয়েকজন যুবক চলে আসে। কি উদ্দেশ্যে এসে অশান্তি পাকালো? তার সঙ্গে এনারাও ছিল, দেখুন বয়স্ক মানুষ। কি উদ্দেশ্যে এসছে? কোনো উদ্দেশ্য নেই, শুধু এসে বলছে ক্যামেরা বন্ধ করতে হবে, ক্যামেরা ভাঙতে তারা উদ্যত হয়। আচ্ছা, কোথাও গিয়ে কি এদের হাতে ঘা লাগছিল? আমরা সংবাদ মাধ্যম টিভি9 বাংলা গতকাল থেকে ধারাবাহিকভাবে হাকিমপুর সীমান্তের খবর তুলে ধরছি বলে। হামলাকারীরা কি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ? আচ্ছা, যেখানে এরকম একটা পুশব্যাকের প্রক্রিয়া চলছে সেখানে লোকাল প্রশাসন, লোকাল পুলিশ একজনকেও কেন আমরা দেখলাম না? একটা কনস্টেবল পর্যন্ত নেই। একাধিক প্রশ্ন উঠছে, একাধিক প্রশ্ন উঠছে। ঠিক সেই সময় কি ঘটেছিল আরো একবার দেখাই আপনাদেরকে। কি বলতে আমি কি কি বলতে কি বিক্ষোভ দেখাচ্ছেন? আমাদের ভোট কি বলছেন? টাকা দিচ্ছেন কেন? এই রাজ্য 400 তোমরা রাজ্য 400 তোমরা রাজ্য কারা? ওরা রোহিঙ্গা। ওরা কারা? ওরা কারা? আপনি হাত দেবেন না, আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না, আপনি কি বলছেন? আপনাদের লোক না তো, ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ? গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা বাল করতে না, আপনাদের বক্তব্য কি স্থানীয় লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক, এগুলো গায়ে হাত দেবেন না, এখানে বসবাস, গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না, তো এখানে আন্দোলন করছে কেন ওরা? প্রশাসনের অভিযোগ কি? আপনি ক্যামেরায় বলুন। কি বক্তব্য? ক্যামেরায় বলবো কেন? ক্যামেরায় বলুন, ক্যামেরায় বলুন। গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। কি বক্তব্য বলুন? কি বক্তব্য বলুন? আপনারা কারা? কিছু সময় আগেই আমরা দেখলাম কয়েকজন মানুষ, তারা স্থানীয় একটি সংগঠনের তরফ থেকে এসে তারা এই বাংলাদেশিদের হটানোর দাবিতে তারা বিক্ষোভ করছিলেন, এবং তারই মধ্যে উল্টো দিক থেকে কয়েকজন যারা নিজেদেরকে বলছেন তারাও স্থানীয় বাসিন্দারা, তারা হাকিমপুরের বাসিন্দা, তারা এখানে এসে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করলেন, এবং এই মুহূর্তে হাতাহাতির ছবিটা আমরা দেখাচ্ছি। এবং আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমকেও কিন্তু কি হয়েছে দাদা, আপনার বক্তব্যটা কি বলুন? বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা ধাক্কাধাক্কি করছেন, হাতাহাতি। আমি ধাক্কা করিনি, কিন্তু ওই মহিলাটা কথা বলছে যে ওই মহিলা মারার দরকার। এরা কারা? যারা এসছে তারা কারা? স্থানীয়। হ্যাঁ, স্থানীয়। স্থানীয়। আপনারা সংবাদ মাধ্যমে গায়ে হাত তুলছেন, সব আছে, সমস্ত কিছু রেকর্ড হয়েছে। আপনারা কারা? আপনারা কারা? আমরা ওই হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি একেবারে আবার ছবিটা দেখা বলতে বলবো। বচসা চলছে দুপক্ষের মধ্যে। আমি এবার বিএসএফের কাছে প্রশ্ন করছি, ওই তো চেকপোস্টে চলুন, চেকপোস্টে গিয়ে আপনার বিএসএফের কাছে জিজ্ঞাসা করুন যে অনুপ্রবেশ কিভাবে হলো। জন্মসূত্রে আমরা সীমান্তবাসী, তো আমাদের চোখের সামনে যেটা ঘটে প্রতিনিয়ত বা আমরা যেটা দেখি, সেই অভিজ্ঞতার উপরে আমরা যেটা জানি বা যেটা দেখেছি, যে তৎকালীন সময়ে 2016-14 নাগাদ
গরুর লাইন চলতো, যেটা বিএসএফ এর মদতেই চলতো। এই হচ্ছে আজকের ছবি। 10:08 নাগাদ এই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়, যখন লাইভ রিপোর্টিং করছিল অমিত এবং সুজয়। সুজয় এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, আমরা ধারাবাহিকভাবে হাকিমপুর সীমান্তের ছবি দেখিয়ে আসছি। গতকাল তুমি রজত পৌঁছে গেছিলে, সেখানে আমরা দেখলাম অনুপ্রবেশকারীরা বলছে তারা অনুপ্রবেশকারী, তারা দালালকে 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, এখানে অনুপ্রবেশ করেছে। তাহলে কি কোথাও গিয়ে এরাই সেই দালাল? এদের কি স্বার্থ যখন আমরা খবর করছিলাম তখন আমাদেরকে আটকানোর, নাকি এরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট ভোট ব্যাংক হারানোর ভয় পাচ্ছে? দেখো শুভজিৎ, একাধিক প্রশ্ন উঠছে এই ঘটনার পর। তুমি যেটা বললে যে কোনোভাবে কি যারা এসছিলেন তারা তাদের স্বার্থে আঘাত করেছিল সংবাদ মাধ্যম, অর্থাৎ সত্যিটা সামনে নিয়ে আসায় তাদের কি সেই অস্বস্তি হচ্ছিল সেটাতে, নাকি কোনো রাজনৈতিক মদত রয়েছে? একাধিক প্রশ্ন রয়েছে। তার কারণ এত বড় একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রক যুক্ত রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট গাইডলাইন বেরিয়েছে যে পুলিশকে এবং বিএসএফ কে কিভাবে পুশব্যাক করতে হবে, সেই গাইডলাইন অনুযায়ী কাজ হচ্ছে। অথচ আমরা প্রথমে গতকালও আমরা দেখেছি, আজকেও দেখলাম ইউনিফর্মে কোনো পুলিশকে দেখা যায়নি। আমি আবার কথাটা বলছি, ইউনিফর্মে পুলিশকে দেখা যায়নি। এই হাকিমপুর চেকপোস্টটি স্বরূপনগর থানার অন্তর্গত, সেখানে ইউনিফর্মে পুলিশকে দেখা না গেলেও সেখানে সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তারাও সাদা পোশাকে ছিলেন, অর্থাৎ গ্রামবাসীদের মধ্যে এবং স্থানীয়দের মধ্যে, টোটো চালকদের মধ্যে তারা মিশেছিলেন। কিন্তু ইউনিফর্মে কোনো এত বড় প্রক্রিয়ার মধ্যে ইউনিফর্মে কোনো পুলিশকে দেখা গেল না, সেটা নিয়ে প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, যে সংগঠন যারা হিন্দু পরিষদ বলে নিজেদেরকে দাবি করছে, তারা এসেছিলেন সেখানে কিছু কাগজ, কিছু প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে। তাদের বক্তব্য ছিল যে তারা এই বাংলাদেশি যারা এখানে প্রবেশ করেছিল, যাদের পুশব্যাক করছিল, তাদেরকে প্রত্যেককে দেশের বাইরে পাঠাতে হবে, এটাই তাদের দাবি ছিল। অন্তত যতটা ক্যামেরা রেকর্ড হয়েছে এবং যেটা তাদের প্ল্যাকার্ডে আমরা পড়তে সক্ষম হয়েছি, এই বক্তব্যগুলি লেখা ছিল। তারা তাদের বক্তব্যে কোনো আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন বলে দাবি। অপর প্রান্তে যারা বিক্ষোভে পরবর্তীতে এলেন, যারা ওই বিক্ষোভকারীদের উপরেও আঘাত করলেন, এবং একই সঙ্গে সংবাদ মাধ্যম TV9 বাংলা সেখানে উপস্থিত ছিল। আমরা দেখলাম সচক্ষে যে প্রথমে ওই বিক্ষোভকারীরা এসে যারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিল তাদের উপর চড়া হয়, তাদেরকে মারতে মারতে, এমনকি মহিলাদেরকেও আমরা দেখি যে মারতে মারতে রাস্তায় নিয়ে যাওয়া হয়, সেখানেও মারধর করতে থাকে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা সেই একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হওয়ায় আমরা শুধুমাত্র দুপক্ষের মধ্যে যে গোলমাল, হাতাহাতি, বচসা, আমরা সেটা সম্প্রচার করছিলাম। আচমকাই তাদের মধ্যে থেকে যারা মারধর করছিল কয়েকজন আবার এসে চড়াও হয় TV9 বাংলার উপর। আমার সহকর্মী সুজয়, এতগুলো দেখো ক্যামেরার সামনে বলছেন তারা অবৈধভাবে ভারতে ঢুকেছে, কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছে, দালাল মারফত ভারতে ঢুকেছে। হোল্ডিং সেন্টারের আশেপাশে একজন পুলিশ কর্মীকে দেখা গেল না ইউনিফর্মে, একজনও নেই। গতকাল থেকে এখনো পর্যন্ত যে কটা ফুটেজ তোমরা পাঠিয়েছো, আমরা একজনকেও দেখতে পাইনি ওখানে। এটা পুলিশের একটা দায়িত্ববর্তা এখানে। আসবো সুজয় তোমার কাছে। এই মুহূর্তে সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, শুভজিৎ রয়েছি। সজলদা, আমরা যে খবর দেখাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে হাকিমপুর সীমান্তের ছবি। প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকটা কোণার ছবি তুলে ধরেছি। গতকাল আমাদের সহকর্মীরা পৌঁছে গেছিল। বাংলাদেশিরা বলছে তারা অবৈধভাবে এখানে ঢুকেছে, কাঁটাতার পেরিয়ে ঢুকেছে, দালালকে 5,000 দিয়েছে, 10,000 দিয়েছে, দালাল ব্যবস্থা করে দিয়েছে। আজকেও যখন আমরা গেলাম, বোধহয় কেউ তককে ছিল যে TV9 বাংলা কেন খবরটা দেখাচ্ছে। হঠাৎ করেই আমাদের সহকর্মীদের উপর তারা চড়া হয় একদল যুবক। আমরা প্রশ্ন তুলছি, এরা কি দালাল? এদেরকে টাকা দিয়েই কি ঢুকেছিল, নাকি এরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট কোনো দুষ্কৃতী ভোট ব্যাংক হারানোর ভয় পাচ্ছে? একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন এটা উঠছে, এইরকম একটা প্রক্রিয়া চলছে, স্থানীয় প্রশাসনের ওখানে কেউ নেই। সজলদা, আপনার রিয়াকশন? সব কটা প্রশ্নের একটাই উত্তর, এরা তৃণমূল। আপনি প্রশ্ন করেছেন এরা দালাল, এরা দুষ্কৃতী, এরা তৃণমূল, এরা কি? এরা তৃণমূল। আর তৃণমূলরাই এই দালালি, দুষ্কর্ম, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, আদের দিয়ে আবার লক্ষ্মী ভান্ডার পাইয়ে দেওয়া, সব কাজে তৃণমূল করেছে। এখন বুঝতে পারছে যে লক্ষ্মী চঞ্চলা হয়ে গেছে, লক্ষ্মী এবার কেটে পড়ছে। তাই ভারতবর্ষের সাধারণ মানুষ তাদেরকে গুড বাই করলেও যাদের লক্ষ্মীটা, হাতের লক্ষ্মী বেরিয়ে যাচ্ছে, তারা তো আর পায়ে ফেলতে রাজি হচ্ছে না। আর যারা এটা সামনে এক্সপোজ করছে স্বাভাবিকভাবে তারা শত্রু। এই সমস্ত লোকেরা মির্জাফরের থেকেও অধম। এদেরকে গাছে বেঁধে মারা দরকার।
বাংলার মানুষ আপনাদের মতন মিডিয়া যারা এই ধরনের সত্যিকে সামনে তুলে ধরে দেখাচ্ছেন, সে যেই হন না কেন, তাদেরকে কুর্নিশ জানাই এবং তাদের সাথে আছে। এই অত্যাচার অপেক্ষা করুন, বেশি দিন আর যাবে না। অনেক ক্যামেরা আপনাদের ভেঙেছে, এর আগেও আপনারা অনেক আক্রান্ত হয়েছেন। এই দেখছেন তো লক্ষ্মী কিরম ভাবে পালাচ্ছে, এই সরকার ওরম ভাবে পালাবে। 6টা মাস অপেক্ষা করুন। ধন্যবাদ। কথা বললাম সজল ঘোষের সঙ্গে। আমরা আবারও বলছি, আমরা গেছিলাম, ধারাবাহিক খবর করছি, ওখানে হঠাৎ করে দেখলাম একটি সংগঠন আসে, তারা তাদের মতন বিক্ষোভ দেখাতে শুরু করে, তাদের হাতে প্ল্যাকার্ড ছিল। তারপরে আমরা দেখলাম আরো কয়েকজন ওখানে এসে জড়ো হলো, প্রথমে ওই সংগঠনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লো। আমরা পুরোটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আর তখন আমাদের ক্যামেরায় ভাঙতে ছুটে এলো, তারা আমাদের সহকর্মীকে ধাক্কাধাক্কি করলো। ওই যে সংগঠন, তারা কি উদ্দেশ্যে বিক্ষোভ দেখাচ্ছিল, কি তাদের বক্তব্য ছিল, একবার শোনাই। মূল দাবি হচ্ছে যে এই ভারতবর্ষে যেন শুধুমাত্র ভারতীয়রা থাকে, যারা অনুপ্রবেশকারী বাইরের দেশ থেকে এসছে তারা আমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। তারা দীর্ঘদিন ধরে এখানে কাজের মদতে রয়েছে, সেটা আমরা জানতে চাই। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভজিৎ রয়েছি। আপনি সর্বশেষ যার বক্তব্য শুনলেন, তারা আজকে সকালে হাকিমপুর সীমান্তে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, তাদের হাতে কিছু পোস্টারও ছিল। তারপর হঠাৎ করে দেখলাম একদল লোক সেখানে আসে, তারা এই যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের ওপরে চড়াও হয়। আমরা সেই ছবিটা করতে গেছিলাম, আমাদের সহকর্মী সুজয় এবং অমিত সেই ছবিটা করতে গেছিল। তখন যারা চড়াও হয়েছিল তারা আবার আমাদের ক্যামেরার দিকে চড়া হয়, আমাদের ক্যামেরা ভাঙতে উদ্যত হয়, আমাদের সহকর্মীকে ধাক্কাধাক্কি করে। একজন পুলিশ কর্মীকে ওখানে আমরা দেখিনি ইউনিফর্মে। এইরকম একটা পদ্ধতি চলছে এরকম একটা সেন্সিটিভ জায়গায়। দেখছেন কিভাবে বিষয়টা? না, পুলিশ কর্মী কেন থাকবে ওখানে? ওটা তো বিএসএফ এর আওতাধীন। আপনারা তো জানেন যে অমিত শাহ এর মধ্যেই সীমান্ত থেকে। জয়প্রকাশ বাবু, বিএসএফ এর আওতাধীন হলেও রাজ্যের আইন শৃঙ্খলা প্রত্যেকটা কোণায় পুলিশের উপর বর্তায়। বলতে দিলে আপনাকে বলতে দিন, আপনার মতামত হলে আপনাদের টিভি, আপনি মতামত দেবেন। আপনাকে প্রশ্ন করলাম, প্লিজ উত্তর দিন জয়প্রকাশ বাবু। আমি সেই উত্তর দিতে যাচ্ছি, আপনি মাঝখানে আবার যদি বলেন তাহলে ছেড়ে দিন না আমাকে। বলুন। আজকে সবাই জানে বিএসএফ 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত তারা বলেছে আমাদের আওতাধীন। কেন আপনি রাজ্যের পুলিশ খুঁজছেন? 1 নম্বর। দ্বিতীয়, যারা গিয়েছে তাদের কি পরিচয়? বলছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদ কে? তারা হচ্ছে আরএসএস এবং বিজেপির ধামাধরা একটা হিন্দুবাদী, মনুবাদী, ব্রাহ্মণবাদী সংগঠন। আর তারা আজকে গেছে যখন ওই কথা বলছে, তারা একবারে প্রশ্ন করছে না এরা ভেতরে ঢুকেছিল কি করে। কারণ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব তাদের গুরু, তাদের প্রধান অমিত শাহের। সেই অমিত শাহের নজর এড়িয়ে তাদের বিএসএফ এর তত্ত্বাবধানে কি করে তারা ঢুকেছিল সে প্রশ্ন করছে না। সব থেকে গন্ডগোল হচ্ছে টাকা দিয়ে ঢোকে, আবার বেরিয়ে যাওয়ার সময় টাকা দিতে হয়। এই অব্যবস্থা হয়েছে মোদির আমলে, অমিত শাহর আমলে। আর সেই টাকায় চলছে বিজেপির পার্টি এবং অমিত শাহর পকেট ভরছে। অমিত শাহ ছেলে এর ভাগ পায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে কয়েকশো লোক ঢুকেছে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছে বিএসএফ কে, সেই টাকা ডিস্ট্রিবিউট হয়। আর এই গায়ে মানে না আপনি মোড়ল কয়েকজন এসে বলছে, আর আপনাদের দেখলাম বিজেপির নেতা বলছে 6 মাস অপেক্ষা করুন। 6 মাস কেন, 600 বছর, 600 ইয়ার্স অপেক্ষা করলেও পশ্চিমবঙ্গে বিজেপি আসবে না। বিজেপি বরং শেষ, শুকিয়ে শেষ হয়ে যাবে সামনের দিনে। জয়প্রকাশ বাবু, এবার আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনি বিজেপির উদ্দেশ্যে যা বললেন, যদি প্যানেল ডিসকাশন হতো বিজেপির কেউ না কেউ তার উত্তর দিত, সে দায় আমার নয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রশ্ন করলেন পুলিশ ওখানে কেন থাকবে, এই প্রশ্ন কেন আমি করেছি। দুটো বিষয় প্লিজ গুলিয়ে ফেলবেন না। আইন শৃঙ্খলা, নজরদারি। নজরদারি বিএসএফ এর, আইন শৃঙ্খলা রাজ্যের। এবার আবার আমি বলি, সীমান্তের একান্ত একদম সীমান্তে পৌঁছলে সেটা বিএসএফ এর দেখার কথা। আজকে বিএসএফ গ্রামে গ্রামে গিয়ে তারা কেন তত্ত্বাবধান করে, কেন অত্যাচার করে? আপনাদের বুঝতে হবে কার কোথায় আওতা আছে, আয়ত্তে আছে, তাদের অধিকারের ব্যাপার। আজকে পুলিশ ওখানে গেলে উল্টে পুলিশের ওপর দোষারোপ হবে যে পুলিশ এখানে নজরদারি করতে এসছে, বিএসএফ এর কাজে বাধা দিতে এসছে। এটাও আপনাদের বুঝতে হবে। আপনারা গিয়ে বিএসএফ কে জিজ্ঞেস করুন তারা কি পুলিশকে ডেকেছে।
বিএসএফ যদি খবর দিয়ে বলে পুলিশকে যে আপনারা আসুন, আমরা সামলাতে পারছি না, তাহলে নিশ্চয়ই পুলিশ যাবে। বিএসএফ এর অনুরোধে পুলিশ যেতে পারে একান্তভাবে একটা চেকপোস্টে, নয়তো পুলিশ যেতে পারে না। এটাও হচ্ছে আমাদের ভারতবর্ষের আইনি ব্যবস্থার মধ্যে পড়ে। দয়া করে এটা একটু ক্রস চেক করে নেবেন আপনারা। আমরা দুঃখিত যে আপনাদের সাংবাদিকের উপরে আক্রমণ হয়েছে, ওই বিশ্ব হিন্দু পরিষদের বদমাইশরা এই কাজ করেছে। বেশ, আপনি ক্রস চেক করতে বললেন জয়প্রকাশ বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনিও প্লিজ একটু কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি 1973 ধারাগুলো দেখে নেবেন, 154, 56, 140, 173। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম, ওখানে সুজয় যে কথা বলছিল, একজনও পুলিশ কর্মী ওখানে ছিল না, একজনও পুলিশ কর্মী ইউনিফর্মে ওখানে ছিল না। একদল লোক ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল, তারা তাদের বক্তব্য রাখছিল, আরেকদল লোক তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করে। আমরা সেই ছবি ক্যামেরাবন্দি করতে গেছিলাম, তখন আমাদের ওপরে চড়া হয় দ্বিতীয় পক্ষ। প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছি। একটু আগে জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম, উনি অনেকগুলো কথা বললেন। আপনার কাছ থেকে নিয়মটা জানতে চাইবো, যখন পুশব্যাক হয় কিংবা সীমান্তবর্তী এইরকম একটা সেন্সিটিভ জায়গা, সেখানে কি রাজ্য পুলিশের আইন চলে কি চলে না? প্রথম কথা হচ্ছে যে রাজ্য পুলিশের রাজ্যেতে তো রাজ্য পুলিশেরই আইন চলবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন এরকম পুশব্যাক কিংবা কোনো ব্যবস্থা করা হয়, তখন জেনারেলি একটা কোর্টের অর্ডার থাকে। 14 ফরেনার্স অ্যাক্টে কেস হয়, 14 নম্বর ফরেনার্স অ্যাক্ট 14 ফরেনার্স অ্যাক্টে কেস হয়, এবং ম্যাজিস্ট্রেট সাহেব অর্ডার দিয়ে দেয় এই লোকগুলোকে পুশব্যাক করে ওদেরখানে পাঠিয়ে দিতে হবে, ওখানে স্ট্যাম্প এবং সিল থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে যদিও দেখা যায় যে এইসব যদি নাও থাকে, যারা নিজে থেকেই চলে যেতে চাইছে বাংলাদেশে, কারণ তারা এখানকার অধিবাসী নয়, তারা ভারতবর্ষের নাগরিক নয়, তারা চলে যেতে চাইছে, তাদেরকে ওখানে যদি লোকাল পুলিশ তো থাকতেই হবে, বিএসএফও থাকবে, এবং ওখানে যদি কোনো ডিস্টারবেন্স হয় কিংবা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, তখন পুরোপুরিটাই দেখবে হচ্ছে রাজ্য পুলিশ। কারণ রাজ্য পুলিশের এখতিয়ার হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা দেখা এন্টায়ার রাজ্যতে। যদি বিএসএফ এর সাথেও কোনো ঝামেলা হয়, তবুও কিন্তু আলটিমেটলি বিএসএফ হয়তো অ্যারেস্ট করে দিতে পারে, কিন্তু লিখিত পরিত অ্যাকশন, যে অ্যারেস্ট এবং শো অ্যাকশন বা শো অফ অ্যারেস্ট, কিংবা তাদেরকে কোর্টে পাঠানো কিংবা তাদেরকে ধরা, এটা প্রত্যেককেই রাজ্য পুলিশের ছাপ থাকতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে যে আমার যতটা মনে হয় যে এখানে সিনিয়র অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ ডিওয়াইএসপি, মানে আইসি তো থাকতেই হবে, ডিওয়াইএসপি কে থাকতেই হবে। কারণটা হচ্ছে অনেক ডিসিশন নিতে হতে পারে এইসব ব্যাপারে, এবং একজন লোকাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকলে খুব ভালো হয়। কারণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিছু পাওয়ার আছে যেগুলো আগের যে 144 যেটা এখন 173 যেটা করা হয়েছে, তাতে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরও কিছু পাওয়ার আছে। সুতরাং আমার মনে হচ্ছে এরা থাকলে এই ডিস্টারবেন্স গুলো হয় না। তবে সাংবাদিকদেরকে ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে, যেটা শুনলাম, সেটা নিঃসন্দেহে দুঃখের এবং অপমানজনক এবং আইনগ্রাহ্য অপরাধ। ধন্যবাদ সত্যজিৎ বাবু।